গল্পের নাম প্রেতিনী। সাম্প্রতিক একটা মামলার বিষয়ে আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আলাপ করছিলাম। এক পর্যায়ে নির্জনতা ও নিঃসঙ্গতা প্রসঙ্গ এসে গেল। আড্ডায় সাধারণত যা হয়, একবার একটি প্রসঙ্গ উঠলে গোটা আলোচনা সেদিকেই ধাবিত হয়। প্রত্যেকেই যার যার জানা নিঃসঙ্গতা বিষয়ক গল্প কাহিনী বলতে শুরু করলো। সবাই দাবি করতে লাগলো গল্পগুলো আসলে বাস্তব ঘটনা। আলাপের এক পর্যায়ে আসরের সবচেয়ে বয়স্ক আড্ডাবাজ 80 বছরের বুড়ো মার্কুইস সামুয়েল ঘরের উজ্জ্বল বাতিটার দিকে তাকিয়ে স্বভাব সুলভ কাঁপা কাঁপা গলায় বললেন, এ বিষয়ে আমারও একটা ভয়াবহ কাহিনী জানা আছে। ঘটনাটা সম্পূর্ণ বাস্তব, এক বর্ণ বানানো নয়। ঘটনাটা এমন ভীতিজনক যে তার স্মৃতি এখনও আমাকে তাড়া করে ফেরে। কম করে হলেও 56 বছর আগের ঘটনা। অথচ দেখো, মাসখানেক আগেও স্বপ্নে দেখলাম। বিষয়টা আমার মনের মধ্যে এমন ভয় ধরিয়ে দিয়েছে যে মাঝে মাঝে আমি স্বপ্নে দেখি। এই ভীতিজনক ঘটনার স্থিতিকাল মিনিট খানেকের বেশি ছিল না, অথচ একটা স্থায়ী ভয় এখনও আমার হার্টবিট বাড়িয়ে তোলে। রাতের অস্পষ্ট আলোয় দেখা জিনিস আমাকে পালায়ন পর করে তোলে, কেননা আমি অন্ধকারকে ভয় পাই। ওই ঘটনা আমাকে এত বেশি উতলা করে যে দীর্ঘস্থায়ী ও রহস্যময় অস্বস্তিতে ভুগতে থাকি। কারো কাছে এই ভয়, এই বেদনা প্রকাশ করতে পারি না। আজ কেন জানি না সব কিছু বলবার সাহস অর্জন করেছি। আজ আমি সব বলবো তোমাদের, অকপটে বলবো, ঠিক যা যা ঘটতে দেখেছি। তবে ভাই, ঘটনার ব্যাখ্যা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। বিষয়টা অনেক দিন আগের, তা তো তোমাদের বলেছি। তখন থাকতাম বউ এলাকায়। একদিন জেটির ধার দিয়ে হাঁটছিলাম। একজন লোকের সঙ্গে আমার দেখা হলো। লোকটাকে চেনা চেনা লাগলো। তার নামধাম অবশ্য মনে করতে পারলাম না। আমি হাঁটার গতি কমিয়ে দিলাম। টের পেয়ে লোকটা আমার দিকে হাত বাড়িয়ে দিল। যৌবনে এই মানুষটার সঙ্গে আমার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। শেষ পর্যন্ত এই কথাটি স্মরণে আনতে পারলাম। বছর 5 যাবৎ তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। মনে হলো লোকটার বয়স এই 5 বছরে 50 বছর বেড়ে গেছে। মাথার সব চুল পেকে একেবারে ধবধবে সাদা। খুব ধীরে ধীরে হাঁটছিল সে। মনে হচ্ছিল শরীরে কোনো শক্তি নেই। আমার বিস্ময়ের ব্যাপারটা বুঝতে পারল সে। তার দুর্ভাগ্যের কারণ সবিস্তারে খুলে বলল আমাকে। এক অপরূপ সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে তাকে বিয়ে করেছিল সে, কিন্তু বড়ই মন্দ কপাল তার। 2 বছর না ঘুরতেই হঠাৎ একদিন হার্ট ফেল করে মারা গেল সে। স্ত্রীকে কবর দিয়ে সেদিনই গৃহত্যাগ করল লোকটা। এখন সে থাকে বউ এলাকায়। মনে তার সুখ নেই, শান্তি নেই। দুঃখ আর হতাশায় ভুগতে ভুগতে এখন সে দিবানিশি আত্মহত্যা করার কথা ভাবে। সে আমাকে বলল, শেষমেশ তোমাকে পেলাম। আমাকে কিন্তু একটা জরুরি কাজ করে দিতে হবে ভাই। না করতে পারবে না। আমার পুরনো সেই বাড়িটায় যেতে হবে তোমাকে। আমার বেডরুমের দেরাজ থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র এনে দিতে হবে। চাকর বাকর বা কাজের লোক পাঠানো যাবে না, কারণ ব্যাপারটিতে কিছু বিচক্ষণতা ও ধৈর্যের প্রয়োজন আছে। চাকর বাকর দিয়ে তা হবার নয়। আমার নিজের কথা যদি বলো, তাহলে না বলে পারছি না। পৃথিবীতে এমন কোনো লোক নেই ফের আমাকে ওই বাড়িতে পাঠায়, ওই অভিশপ্ত বাড়িতে যেতে বলে আমাকে। তোমাকে আমার বেডরুম ও দেরাজের চাবি দেব। মালিকে একখানা চিঠি লিখে দেব, যাতে সে আমার বাড়িতে তোমাকে ঢুকতে কোনো বাধা না দেয়। কাল সকালে এসো আমার বাড়িতে, একসাথে নাস্তা করব। তখন বাদবাকি আলাপ সারা যাবে। আমি লোকটাকে কথা দিলাম তার কাজটি করে দেব, কারণ ব্যাপারটি তেমন কঠিন বলে আমার মনে হয়নি। ঘোড়ায় চড়ে তার পুরানো সেই বাড়িটাতে পৌঁছতে আমার ঘন্টাখানেকের বেশি লাগবে না। পরদিন সকালে সেই বন্ধুর বাড়িতে গিয়ে নাস্তা খেলাম আমি। একটা বিষয়ে
ভেবে অবাক হলাম। সে আমার সাথে খুব কম কথা বলল, খুব আন্তরিকতার সঙ্গে জানালো সে ব্যাপারটা নিয়ে যে ব্যাপারটা নিয়ে সে জানালো যে ব্যাপারটা নিয়ে সে খুবই চিন্তিত। একটা কিছু সুরাহা হতে চলেছে, এই মানসিক শান্তি পাওয়ার আশায় ব্যাকুল সে। কীভাবে কী করতে হবে সে বিষয়ে আমার বন্ধু একটা লম্বা চওড়া বক্তৃতা দিয়ে বসলো, অথচ ব্যাপারটা ছিল খুবই সাদামাঠা। এত দীর্ঘ বক্তৃতার কোনো দরকারই ছিল না। সে বলল, ডান দিকের টেবিলের প্রথম দেরাজ থেকে আমাকে 2টি প্যাকেট ও কিছু কাগজপত্র এনে দিতে হবে। এর বেশি কিছু না, তবে একটা কথা, প্যাকেটগুলোর দিকে কিন্তু ভুলেও তাকাবে না তুমি। তার এই কথায় কিছুটা আহত হলাম আমি। ঝাঁঝালো কণ্ঠে বললাম, ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমাকে ক্ষুণ্ণ হতে দেখে সে অপরাধীর স্বরে বলল, আমাকে মাফ করে দাও ভাই, বুঝতেই পারছো মাথা ঠিক নেই আমার। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বেলা 1টা নাগাদ আমি বন্ধুর বাড়ি থেকে রহস্যময় সেই অভিযানে বেরিয়ে পড়লাম। আবহাওয়াটা ছিল খুবই চমৎকার। পাখিদের গান শুনতে শুনতে চারণভূমির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে এগিয়ে চললাম। খুব ভালো লাগছিল। বনের মধ্যে ঢুকে ঘোড়া থেকে নেমে হাঁটতে লাগলাম। বুনো গাছপালার পাতা চোখে মুখে ঝাপটা মারছিল। জীবন কি সুন্দর! এই বোধ থেকে হৃদয়ে নির্বচনীয় সুখ এলো। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুর বাড়ির কাছে এসে পৌঁছলাম। পকেট থেকে মালিকের লেখা চিঠিখানা বের করলাম। অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম চিঠিখানার মুখ সিলগালা করা। মেজাজটা এমন বিগড়ে গেল যে মনে হলো তখনই ফিরে যাই। বন্ধুর চঞ্চল ও নাজুক মানসিকতার কথা বিবেচনা করে নিজেকে সংযত রাখলাম আমি। বছর বিশেকের পরিত্যক্ত বাড়ি এটা। সদর দরজাটা ভেঙে পড়বার উপক্রম হয়েছে। রাস্তায় ঘাস বিচালি গজিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ফুল গাছগুলোকে আলাদা করে চিনবার উপায় নেই। দরজায় কড়া নাড়তে একজন বুড়ো মতন লোক বেরিয়ে এলো। আমাকে দেখে সবিস্ময়ে তাকিয়ে রইল সে। চিঠিখানা তার হাতে দিয়ে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলো বুড়ো ভিতরটি। বেশ কিছুক্ষণ পরে সে বলল, আচ্ছা, আপনি এখন কি করতে চান? আমি বললাম, আশা করি সে কথা তুমি চিঠিটা পড়েই অনুধাবন করতে পেরেছ। তবুও তুমি যখন জিজ্ঞেস করলে তখন বলি, আমি এই বাড়ির ভিতরে ঢুকতে চাই। ভিতরটি বলল, আপনি তাহলে বেগম সাহেবার ঘরে ঢুকবেন? আমার রাগ চরমে উঠেছিল। ক্ষুব্ধ স্বরে বললাম, অবশ্যই, কিন্তু এ নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমার প্রভুর কথা মতো কাজ করো। এর জবাবে বৃদ্ধ বলল, সে তো নিশ্চয় স্যার। আমি বলছিলাম কি, বেগম সাহেবার মৃত্যুর পর ঘরটা একবারও খোলা হয়নি। আপনি যদি দয়া করে 10টা মিনিট সময় দেন তাহলে আগে গিয়ে দেখে আসি অবস্থাটা। আমি তাকে ধমক দিয়ে বললাম, আমার কাছে চাবি আর তুমি ঢুকবে ঘরে? চালাকি পেয়েছ? কি মতলব তোমার? বেশি কথা না বলে উপরে যাবার রাস্তাটা আমায় দেখিয়ে দাও। এরপরও চাকরটা আমতা আমতা করতে লাগলো। তাকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে ওই বাড়ির ভেতরে ঢুকলাম আমি। রান্নাঘর, চাকরদের কামরা ও প্রশস্ত হলঘর পার হয়ে বন্ধু বর্ণিত তার স্ত্রীর ঘরে যাওয়ার সিঁড়ি পেয়ে গেলাম। খুব সহজেই তালাটা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়লাম আমি। ঘরটি অন্ধকার হা করে আছে ঘরটার মধ্যে। চোখে কিছুই ঠাওর হচ্ছিল না। দীর্ঘদিনের বদ্ধ ঘরটা থেকে মাটির সোঁদাগন্ধ আসছিল। ধীরে ধীরে অন্ধকারের পর্দাটা চোখের সামনে থেকে সরে যাচ্ছিল। এলোমেলো বিশাল বেডরুম। বিছানায় কোনো চাদর নেই। জাজিমের উপর একটা বালিশ। বালিশটার মাঝখানে মাথা রাখার কারণে চিষ্ট গর্ত। মনে হচ্ছিল একটু আগেই এখানে কেউ শুয়েছিল। ঘরের চেয়ারগুলো এদিক ওদিক ছড়ানো। বাথরুমটা আর দরজা এখনো আধা ভেজানো। খুবই আশ্চর্যের ব্যাপার, প্রথমে আমি জানালার ধারে গেলাম। শাটারগুলোতে মরচে ধরে একেবারে শক্ত হয়ে আছে বলে খুলতে পারলাম না। তরবারির আঘাতে
ভাঙতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। একেবারে বিরক্তি ধরে গেল আমার। জানালা খোলার চিন্তা বাদ দিয়ে টেবিলের কাছে গেলাম। একটা চেয়ার টেনে নিয়ে বন্ধুর নির্দেশ মতো ড্রয়ারটা খুললাম। জিনিসপত্রে ঠাসা ড্রয়ারটা। প্রত্যাশিত কাগজের প্যাকেটগুলো খুঁজতে লাগলাম আমি। আমার দৃষ্টি প্যাকেটগুলোর গায়ে গায়ে লেখার উপর নিবদ্ধ হলো। ঠিক সেই সময় আমার পেছন দিকে খচমচ করে কিসের যেন শব্দ হলো। পাত্তা দিলাম না। মিনিট খানেক পরেই আবার ভারী শব্দ শুনতে পেলাম। শব্দটা ঠিক কিসের বোঝা গেল না। সারা শরীরে একটা শিহরণ অনুভব করলাম। নিজের অকুতোভয় স্বভাবের কারণে এই ব্যাপারটা খতিয়ে দেখার উদ্দেশ্যে পেছনে ফিরে তাকালাম। 2 নম্বর প্যাকেটটা যেই পেয়ে গেলাম তখনই স্পষ্ট একটা দীর্ঘশ্বাস আমার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। এরপর আর আমার পক্ষে সেখানে স্থির বসে থাকা সম্ভব হলো না। প্রচণ্ড ভয়ে চেয়ার থেকে উঠে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালাম। পরিষ্কার দেখতে পেলাম সাদা পোশাক পরিহিত দীর্ঘাঙ্গী এক মহিলা দাঁড়িয়ে আছে চেয়ারটার পেছনে। একটু আগেই যে চেয়ারটাতে আমি বসেছিলাম। মহিলার দৃষ্টি আমার চোখের দিকে। প্রচণ্ড ভয় বিদ্যুতের মতো আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। থরথর করে কাঁপতে লাগলো আমার দুটি পা। দানবীয় ভীতি আর মগজের কোষে কোষে খেলে আমার মগজের কোষে কোষে খেলে যেতে লাগলো। হৃদয়ের কম্পন চলল বেড়ে। দম বন্ধ হয়ে আসতে লাগলো। কাঁপতে লাগলো আমার সারা শরীর। ভূত পেতে বিশ্বাস নেই আমার। মৃত্যুর ভয় তো আমাকে ভীত করে না কখনো, তবে এই মুহূর্তে অতি প্রাকৃতের আতঙ্ক আমাকে গ্রাস করেছে। এ কথা অস্বীকার করব না। মহিলাটি যদি কথা না বলতো তাহলে হয়তো ভয়ে মরে যেতাম আমি। কিন্তু কথা বলল সে। বলল সুরেলা কণ্ঠে, ব্যথা ভরা স্বরে। তার এই মুখরতা আমার হৃদস্পন্দনের মাত্রা কমিয়ে এনে প্রায় স্বাভাবিক পর্যায়ে পৌঁছে দিল। তবে এর সব কিছু যুক্তি দিয়ে গ্রহণ করার মতো মনের অবস্থা তখনও হলো না। মেয়েটি তার সেই দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল, স্যার, আমার একটা উপকার করবেন। আমি তার কথার জবাব দিতে চাইলাম, কিন্তু একটি শব্দ উচ্চারণ করতে পারলাম না। আমার কণ্ঠ দিয়ে শুধু ফ্যাঁসে ধ্বনি বেরিয়ে এলো, আপনি আমাকে বাঁচান স্যার। আমার একটুখানি উপকার করুন। আমাকে সারিয়ে তুলুন আপনি। বড় কষ্টে আছি আমি, ভীষণ যন্ত্রণায় ভুগছি। কথা বলতে বলতে চেয়ারের উপর বসে পড়ল মেয়েটি। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি কোনো কথা বলতে পারছিলাম না। জীবের প্রচণ্ড আড়ষ্টতা সত্ত্বেও আমি বললাম, নিশ্চয় নিশ্চয় আমি আপনার উপকার করব। মেয়েটি কাসিমের হাড়ের একটা চিরুনি বের করে আমার হাতে দিল। বলল, চুলে জট ধরে গেছে, অনেক দিন আঁচড়ানো হয় না, একটু আঁচড়ে দেবেন চুলটা, তাহলেই সেরে উঠব, ভালো হয়ে যাব আমি। দেখুন আমার মাথা ঠিক দিকে তাকিয়ে কেমন বিচ্ছিরি রকমের জট ধরে গেছে। ভালো করে তাকিয়ে দেখলাম অসম্ভব দীর্ঘ ঘন কালো চুল তার চেয়ারের উপর থেকে মেঝে পর্যন্ত নেমে গেছে। আমার মনে হলো, কেমন করে চিরুনিটা হাতে নেব, এত দূরে হাত বাড়াবো কি করে। সারা শরীরে একটা শীতল ভয় খেলে গেল। মেয়েটার এক একটা চুলকে মনে হতে লাগলো এক একটা সাপ। কি ভয়ঙ্কর ব্যাপার, আশ্চর্য ব্যাপার। তার চুল আশ্রে দিলাম আমি। জটা ছাড়িয়ে সুন্দর মসৃণ করে বেনি পাকিয়ে দিলাম। কি করে করলাম কাজটা বলতে পারবো না। আবারও দীর্ঘশ্বাস ফেললো মেয়েটি। মাথা নিচু করে চুল আঁচড়াতে সাহায্য করলো আমায়। তাকে তখন খুব সুখী মনে হলো। চুল আঁচড়াতে সাহায্য করলো। চুল আঁচড়ানো হয়ে গেলে মিষ্টি হেসে ধন্যবাদ দিল আমাকে। চিরুনিটা এক ঝটকায় কেড়ে নিয়ে দরজা দিয়ে দ্রুত বেরিয়ে গেল সে। ঘরের ভেতর একা পড়ে রইলাম আমি। দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে মানুষ যেরকম ভীত বিহ্বল হয়, আমারও তেমন অবস্থা হলো। কিছুক্ষণ পরে সম্পূর্ণ চেতনা ফিরে পেলাম আমি। দৌড়ে গেলাম জানালার কাছে। খুলে দিলাম বিশাল একটা জানালা। এক ঝলক আলো ছড়িয়ে পড়ল সারা ঘরে। দ্রুত ছুটে গেলাম দরজাটার কাছে, যেটা দিয়ে পালিয়ে গেছে মেয়েটি। দরজাটা শক্ত করে আটকানো, এমনকি খুলবার কোনো ব্যবস্থা পর্যন্ত নেই। আমি এমন আতঙ্কিত হলাম যে ভাবলাম দ্রুত পালাতে হবে এখান থেকে। এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না।
প্যাকেটগুলো শক্ত করে ধরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে আমার ঘোড়াটা বাঁধা ছিল। কাল বিলম্ব না করে ঘোড়াটা ছুটিয়ে দিলাম। থামলাম এসে একেবারে আমার ঘরের দোরগোড়ায়। নিজের ঘরের দরজা বন্ধ করে পুরো ঘটনাটা নিয়ে ভাবতে বসলাম, কিন্তু কোনো কুলকিনারা পেলাম না। নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম যে আমি একটা হ্যালোসিনেশনের শিকার হয়েছি মাত্র। যা কিছু দেখেছি সবই আমার দৃষ্টির বিভ্রম, লুপ্ত চেতনার ভ্রান্তি। জানালার কাছে এগিয়ে গেলাম। বাইরে ঝলমলে আলো। সেই আলোয় সেই আলোর অনেকখানি ঘরে এসে ঢুকেছে। হঠাৎ চোখ পড়ল আমার বুকের উপর। আমার কোটের বোতামের সাথে ঝুলে আছে একটা দীর্ঘ মেয়েলি চুল। ভয়ে কাঁপতে কাঁপতে হাত দিয়ে চুলটি সরিয়ে বাইরে ফেলে দিলাম। ভীষণ অসুস্থতা অনুভব করতে লাগলাম আমি। চাকরটাকে দিয়ে ভুতুরে বাড়িটা থেকে উদ্ধার করা প্যাকেটগুলো বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম। প্যাকেটগুলোর প্রাপ্তি স্বীকার করে বন্ধুর সই করা একটা রসিদও চাকরটা এনে আমাকে দিল। পরদিন সকালে বন্ধুর খোঁজে বের হলাম আমি। তাকে সব কিছু খুলে বলতে না পারলে শান্তি পাবো না আমি। তার বাড়িতে গিয়ে শুনলাম আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছে সে, আর ফেরেনি। পরদিন আবার গেলাম আমি, পাওয়া গেল না তাকে। এমনি করে কেটে গেল 7টা দিন। তাকে খুঁজে বের করবার জন্য শেষ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হলাম আমি। তারা দ্রুত তদন্তে নেমে পড়ল। বিশদ তদন্ত করে জানালো ওই ভূতের বাড়িতে সন্দেহজনক কোনো চরিত্রের সন্ধান তারা পায়নি। তারা এরকম কোনো প্রমাণও পায়নি যে ওই বাড়িতে কোনো স্ত্রীলোক বাস করত। আমার বন্ধুকে খুঁজে বের করবার সব চেষ্টাই ব্যর্থ হলো। ওই ঘটনার পর 56 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু বন্ধুটির কোনো ওই ঘটনার পর 56 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু বন্ধুটির কোনো খোঁজ আজও আমি পাইনি। সমাপ্ত।